দেখো প্রথম প্রশ্ন, আমরা হিট অ্যান্ড টেম্পারেচারের যা থিওরি, সেই থিওরিগুলি কমপ্লিট করেছি। আজকে কোশ্চেন আনসার পর্ব। তো কোশ্চেন আনসার পর্বের আমরা টপ 25টা কোশ্চেন রেখেছি, 25টা প্রশ্ন রেখেছি, যে কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে রেলওয়ের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করেছে, সেটা আমরা রেখেছি। তো দেখো এই কোশ্চেনগুলি সলভ করার আমরা চেষ্টা করি। প্রথম প্রশ্ন, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড এর সমান তাপমাত্রা কোনটা হবে বলো তো? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড এর সমান তাপমাত্রা কোনটা হবে? কোন রেজাল্টটা হবে তো বলে তোমাদের মনে হচ্ছে বলো? কোনটা হবে বলো? দেখো সেন্টিগ্রেড থেকে তুমি যদি কেলভিনে কনভার্ট করো, সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করার সিস্টেমটা কি? সেন্টিগ্রেড স্কেলের যে টেম্পারেচারটা থাকবে তার সাথে আমরা কত যোগ করি? 273 যোগ করি, তাই না? তারপরে সেটাকে আমরা কিসে নিয়ে আসি? কেলভিনে নিয়ে আসি। যেমন তোমাকে যদি আমি বলি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এই রেজাল্টটাকে তুমি কেলভিনে কনভার্ট করো, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন হবে বলো? ডিগ্রি সেন্টিগ্রেডে যে রেজাল্টটা থাকবে তার সাথে কত অ্যাড করতে লাগবে? 273 অ্যাড করতে লাগবে। তাহলে 27 আর 273 যোগ করলে কত হয়? 300 কেলভিন হবে। অ্যাকচুয়ালি আমরা বলে থাকি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 273 যোগ করতে। অ্যাকচুয়ালি যোগটা 273 হয় না, যোগ করতে লাগে 273.15, এই রেজাল্টটাকে যোগ করতে লাগে। তো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 0.15টাকে নিই না, আর রেলওয়ে এই 0.15টার উপরেই গুরুত্ব আরোপ করেছে। এটাই ডিফারেন্স হচ্ছে রেলওয়ের এক্সামের সাথে অন্যান্য এক্সামের সায়েন্সের যে পার্টের থেকে কোশ্চেন হয় সেই জায়গাটায়। মানে যে পার্টটা আমরা ছেড়ে দিয়ে কাজ করি সেই পার্টটাকেই ওরা গুরুত্ব বেশি দেয়। তো কি বললাম, কত অ্যাড করতে লাগে? 273.15। তো দেখো তাহলে সেন্টিগ্রেড স্কেলে এখানে রেজাল্টটা কত দেওয়া আছে? রেজাল্টটা দেওয়া আছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এর সাথে কত যোগ করতে লাগবে কেলভিনে আনার জন্য? 273.15। তো দেখো প্লাস 273.15 আর -273.15 কেটে যাবে, থাকবে কত? 0। তাহলে 0 কেলভিন হচ্ছে কি না? এটা হচ্ছে 0 কেলভিন, নাকি এটা ওকে? হ্যাঁ, এটা কিন্তু ওকে না, এটা কি 0 কেলভিন। দেখো এক্সপ্লেনেশনটা বুঝতে পারলে 0 কেলভিন কেন হচ্ছে? ঠিক, ভালো কোশ্চেন দিয়েছে এটা। চলো পরে কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 2, দেখো এটাকে। আচ্ছা, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? দেখো অলরেডি কিন্তু এই কোশ্চেনটা স্টেট এক্সামে প্রচুর বার জিজ্ঞাসা করছে, যে কোনো মানে আমাদের স্টেটে অনেক পরীক্ষাতে জিজ্ঞাসা করেছে, প্লাস এটা এমনি আসে। এটা হচ্ছে স্টেট এক্সামে যদি জিজ্ঞাসা করে সেক্ষেত্রে উত্তর থাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই রেজাল্টটাকে ওরা রাখে। কিন্তু রেলওয়ে মানে কি বললাম, একটু অন্যরকম করে দেবে রেজাল্টগুলোকে। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করতে লাগে। তাহলে 273 আর 4 যোগ করলে কত হয়? 277। তাহলে 277 কেলভিন, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 277 কেলভিন। তো 277 কেলভিন বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কি হয়ে যায়? সর্বাধিক হয়ে যায়। এটা হবে আমাদের রাইট অ্যান্সার, 277 কেলভিন। আচ্ছা বলো তো, কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হয়? কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হয়? কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হয় বলতে পারবে? বলা যাবে এটা? এটার আনসার বলো। জলের ক্ষেত্রে কি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে যেতে থাকবে, তো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 হয়ে যখন 4-এর দিকে যাবে, তখন দুটা জিনিস হয়। এক তো হচ্ছে ঘনত্ব বাড়তে থাকে আর আয়তন কমতে থাকে। এক্ষেত্রে ভলিউম কি হবে? ভলিউম কমতে থাকবে। আর ঘনত্বকে রো দিয়ে লেখা হয় বা ডি দিয়ে লিখি, ডেন্সিটি, তাহলে বুঝতে পারবে, ডি ফর ডেন্সিটি।
ডেনসিটি বাড়তে থাকে, অর্থাৎ আয়তন কমতে থাকে কিন্তু ঘনত্ব বাড়তে থাকে। এরকম করতে 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 4°C তাপমাত্রায় ঘনত্বটা সর্বাধিক হয়ে যায় আর আয়তনটা সর্বনিম্ন হয়ে যায়। তো যদি কোশ্চেনে বলে কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন, কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন, তাহলে উত্তর হয়ে যাবে 4°C। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক, উত্তর হয়ে যাবে 4°C। ঠিক আছে, তো এই দুটা রেজাল্টকে একই সাথে মনে রাখতে লাগবে। 4°C তাপমাত্রাতে জলের ঘনত্ব সর্বাধিক হয় কিন্তু আয়তন সর্বনিম্ন হয়, মানে আয়তন সবচেয়ে কম হয়। এটা তোমাকে মনে রাখতে লাগবে, এই দুটা রেজাল্টকে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 3, বলো তাপীয় ভারসাম্য কি? পড়ো, এক এক করে প্রত্যেকটা লাইন পড়ো, পড়ার পর দেখো তাপীয় ভারসাম্য কি। পুরোটা কি দেখতে পাচ্ছ? সি নাম্বারটা, হ্যাঁ যাচ্ছে, দেখো বলো তাপীয় ভারসাম্য কি। পড়ো, আগে পড়তে লাগবে, নিজেকেও পড়তে লাগবে। দেখো তাপীয় ভারসাম্য কি, বিষয়টাকে খুব ভালো মতো বুঝবে। তাপীয় ভারসাম্য, এটাকে ইংরেজিতে অনেক সময় হিট বাজেটও বলে। ঠিক আছে, হিট বাজেট এটা বলা হয়, হিট বাজেট, হিট বাজেট বা হিট ব্যালেন্সও বলা হয় অনেক সময়। যাই হোক, তাপীয় ভারসাম্য বিষয়টা কি, দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী, সূর্য থেকে যে তাপ আসে পৃথিবী পৃষ্ঠে, সেটা কি করে, পৃথিবী পৃষ্ঠ শোষণ করে নেয়, শোষণ করে, শোষণ করে, তাই না? আবার পৃথিবী কি করে, শোষণ করা তাপের মধ্যে কিছু পরিমাণ তাপকে, কিছু পরিমাণ বলতে কি ম্যাক্সিমাম তাপকে অবশ্য ফিরিয়ে দেয়, তাপকে ফিরিয়ে দেয় কোথায়, মহাশূন্যে ফিরিয়ে দেয়। তার মানে তাপকে এক তো হচ্ছে ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে, আবার তাপ হচ্ছে শোষণ করছে। এই যে তাপ শোষণ করা প্লাস ফিরিয়ে দেওয়া, এই দুটার মধ্যে যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে বলা হয় তাপীয় ভারসাম্য। যদি পৃথিবী শুধুমাত্র তাপকে শোষণই করতো, ফিরিয়ে না দিত, তাহলে পৃথিবী প্রচণ্ড গরম হয়ে যেত। অর্থাৎ এইভাবেই পৃথিবী পৃষ্ঠে তাপের ভারসাম্যটাকে বজায় রেখেছে, আর এই ঘটনাটাকে বলা হয় তাপীয় ভারসাম্য। তাহলে বলো এটার উপর বেস করে কোন উত্তরটা সঠিক হবে, এবার তোমরা বলো এটার উপর বেস করে কোন উত্তরটা সঠিক হবে বলে তোমাদের মনে হয়? অপশন সি, রাইট, ঠিক বলেছ। পৃথিবী পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণ আকারে বহির্গামী তাপের মধ্যে ভারসাম্য, এটাকে বলা হচ্ছে তাপীয় ভারসাম্য বা হিট বাজেট। ভালো কোশ্চেন করেছে, দেখেছো। পরের প্রশ্ন, আচ্ছা ড্যাশ, এটা হচ্ছে ড্যাশ, আমি ডট 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 দিয়েছি ড্যাশ। আচ্ছা ডিগ্রি আসবে এখানে, ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 167 ডিগ্রি ফারেনহাইট। তো বলো কত ডিগ্রি সেলসিয়াস 167 ডিগ্রি ফারেনহাইটের সমান, মানে কত ডিগ্রি সি 167 ডিগ্রি ফারেনহাইটের সমান, বলো কত ডিগ্রি সি 167 ডিগ্রি ফারেনহাইটের সমান। তো ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ 75 হবে, ঠিক। ফর্মুলা কি, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তো এখানে বসাও ভ্যালু। আচ্ছা সি এর ভ্যালুটাই তো বের করবো, তাহলে C/5, এফ এর ভ্যালু হচ্ছে 167 মাইনাস 32/9, ক্যালকুলেট করো। C/5 ইকুয়াল টু কত আসবে এখানে বলো তো, 135।
135/9 ক্যালকুলেট করলে 9 5 9 45 5 15 75, হ্যাঁ 75 ডিগ্রি সি কার সমান? 167 ডিগ্রি ফারেনহাইটের সমান। আচ্ছা বলো তো কোন টেম্পারেচারে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আর সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা সমান হয়ে যায়? মানে কোন রিডিংয়ে সেন্টিগ্রেড স্কেলের -40? হ্যাঁ এটা কিন্তু আসে পরীক্ষা, মনে রাখবা, হ্যাঁ -40তে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা আর হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা সেম হয়ে যায়। আচ্ছা তাপমাত্রা পরিমাপের কি কি স্কেল আছে বলো তো? দেখি কতগুলো স্কেলের নাম বলতে পারো। তাপমাত্রা পরিমাপ, হ্যাঁ হ্যাঁ আরেকটা স্কেল আছে র্যানকিন। ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, আর আছে রিউমর, আর আছে র্যানকিন। ঠিক আছে, 4টা স্কেল আছে, 5টা স্কেল। অন্যান্য স্কেলও আছে আরও, ঠিক আছে, মানে এক একজন সায়েন্টিস্ট নিজের মতো করে স্কেলগুলো বানিয়েছে। ধরো তুমি যদি বানাতে তোমার অনুযায়ী তুমি একটা নাম দিয়ে দিতে, যাই হোক। আচ্ছা দেখো কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রার মান কত? কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রার মান কত বলো? কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রা, আচ্ছা ঘরের তাপমাত্রা এমনি কত ধরা হয়? কত ডিগ্রি সেন্টিগ্রেডকে ঘরের তাপমাত্রা ধরা হয়? রুম টেম্পারেচার বলতে কত ডিগ্রি সেন্টিগ্রেডকে বোঝায় বলো? রুম টেম্পারেচার কোন, কত ডিগ্রি সেন্টিগ্রেডকে রুম টেম্পারেচার বলা হয়? দেখো রুম টেম্পারেচার হিসাবে ধরা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে রুম টেম্পারেচার ধরা হয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে কেলভিনে কত হবে? ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে আনার জন্য তোমাকে যোগ করতে লাগে 273। তাহলে 273 যোগ করলে কত হবে? 8 9 2 298, 298, 298 কেলভিন। এটা হচ্ছে কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রা। পরের প্রশ্ন, সেন্টিগ্রেড যা তাপমাত্রার প্রধান একক তার নামকরণ করা হয়েছে নিম্নলিখিত কার উপর? মানে কোন বিজ্ঞানীর নাম অনুযায়ী বা নাম অনুসারে সেন্টিগ্রেড স্কেলের নামকরণ করা হয়েছে বলো? দেখো কোন বিজ্ঞানীর নাম অনুযায়ী? কেলভিন, জি পিয়ের ক্রিস্টিয়ান, মার্টেন স্টোমার, না আন্দ্রেস সেলসিয়াস? কার নাম অনুযায়ী হয়েছে বলো? হুম, আন্দ্রেস সেলসিয়াস, আন্দ্রেস সেলসিয়াস। তিনি একজন সুইডিশ বিজ্ঞানী, হ্যাঁ সুইডিশ, সুইডিশ। তবে তবে বিষয়টা মজাদার কি বলতো, আন্দ্রেস সেলসিয়াস তিনি কিন্তু ফিজিক্সের না, হ্যাঁ ফিজিক্সের, কিন্তু আহ, তার ফিল্ড কোনটা বলতো? তিনি জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানী। তোমরা বিজ্ঞানে দেখবে যে অনেক বিজ্ঞানী এরকম আছে যাদের ফিল্ড আলাদা, তারা অন্য ফিল্ডে অন্য কিছু আবিষ্কার করে রেখে দিয়ে দিয়েছে, মানে ইনভেন্ট করে রেখে দিয়ে দিয়েছে বহুত জিনিস, মানে ওর ওই ফিল্ডই না। তো যাই হোক, এটা হচ্ছে আন্দ্রেস, আন্দ্রেস সেলসিয়াস হবে রাইট আনসার। আচ্ছা কত সালে এই স্কেলটা তৈরি হয়েছে একটু সালটা মনে রাখবা, হ্যাঁ কারণ সাল দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়, যদিও এখন পর্যন্ত পাই নাই আমি, তো তারপরও মানে মানে এই কোশ্চেনটা পাই নাই যে কত সালে আন্দ্রেস সেলসিয়াস সেন্টিগ্রেড স্কেল তৈরি করেছেন, মানে সেটা আমরা পাই নাই, কিন্তু দিলেও দিতে পারে, মনে রাখতে অসুবিধা নেই। 742, না 1742, 742 কেন বলছে, 1742 মনে রাখতে পারলে ভালো, না পারলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখো দেখি পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা বলো। অপশন অপশন এ, কারণ
সেলসিয়াস তাপমাত্রা থেকে কেলভিন স্কেলে রূপান্তর করতে আপনাকে অবশ্যই কত যোগ করতে লাগবে? 273 যোগ করতে লাগবে। ঠিক। পরের প্রশ্ন। বলো বলো বলো। হ্যাঁ, 273 মান কত? 273 কেলভিনের মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার আনসার হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেনের উত্তর বলো। পরের প্রশ্নের উত্তর বলো। কোশ্চেন নাম্বার 9, বলো বলো। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের কণার শক্তি বরফের কণার চেয়ে বেশি থাকে কেন? বাহ, দারুণ কোশ্চেন। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের কণার শক্তি বরফের কণার চেয়ে বেশি থাকে কেন? জলের কণার শক্তি বরফের কণার থেকে বেশি থাকে কেন? দেখো, ভালো করে বুঝবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বরফ নিচ্ছি, খুব ভালো মতো বুঝবে বিষয়টা। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল নিচ্ছি, দুটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই আছে। তবে দেখো, বরফ তাপ শোষণ করার পর জলে পরিণত হয়। আগে বলো, বরফ তাপ শোষণ করার পর জলে পরিণত হয় কি না বলো? তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বরফ কি শোষণ করবে? তাপ শোষণ করবে। এটাকে আগে হিট দিতে লাগবে, তাপ শোষণ করে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হবে। কোন তাপ নেবে এখানে বলো তো? বলো তো, লিন তাপ নাকি বোধগম্য তাপ? এখানে যে অবস্থার পরিবর্তন হওয়ার জন্য কোন তাপ নেয় বলো? এটা আমি ডিটেল পড়িয়েছিলাম থিওরিতে। অনিমা বলবে। একটা হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটায়, আর একটা হচ্ছে টেম্পারেচারে পরিবর্তন ঘটায়। এখানে টেম্পারেচারে পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এটা বোধগম্য তাপ নাকি লিন তাপ? এই তাপটাকে আমরা বোধগম্য তাপ বলবো নাকি এটাকে আমরা লিন তাপ বলবো? এটা আমাকে আগে ক্লিয়ার করো তো। যদি কোনো টেম্পারেচার না, যদি কোনো হিট শুধু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, তাহলে যে টেম্পারেচারটা গ্রহণ করবে সেটা হচ্ছে লিন তাপ। তো যাই হোক, বরফ লিন তাপ গ্রহণ করার পরে জলে পরিণত হয়েছে। তাহলে বলো, এই যে লিন তাপটা শোষণ করলো, এই শোষণ করা লিন তাপটা কার মধ্যে এখন উপস্থিত আছে? শোষণ করা লিন তাপটা কার মধ্যে উপস্থিত আছে? জলের মধ্যে নাকি বরফের মধ্যে বলো তো? বরফ যদি লিন তাপ গ্রহণ করে তারপর তো জলে কনভার্ট হয়ে গেছে। তাহলে ওই লিন তাপটা কার মধ্যে এখন আছে? মানে ওই লিন তাপটা কার মধ্যে এখন উপস্থিত আছে? জলের মধ্যে নাকি বরফের মধ্যে? জলের মধ্যে। তাহলে বলো তো, টেম্পারেচার শক্তি কার মধ্যে বেশি আছে? হিট এনার্জি কার মধ্যে আছে বেশি? হিট এনার্জি কার মধ্যে বেশি আছে? জলের মধ্যে নাকি নাকি বরফের মধ্যে? কার মধ্যে হিট এনার্জিটা বেশি আছে? জলের মধ্যে, অবভিয়াসলি। কারণ হচ্ছে বরফ লিন তাপ গ্রহণ করার পরে জলে কনভার্ট হয়েছে। তার মানে ওই যে লিন তাপটা শোষণ করলো সেটা জলের মধ্যে উপস্থিত আছে। ওই যে এক্সট্রা যে লিন তাপ, তার জন্য হিট এনার্জিটা কার বেশি? জলের বেশি। তাহলে বলো, কোন কণার শক্তি? এবার শক্তি বলতে কোন শক্তির কথা বলেছে বলো তো? হিট এনার্জির কথা বলেছে। হিট এনার্জি। তাহলে কার হিট এনার্জিটা বেশি? জলের হিট এনার্জিটা বেশি। কার থেকে? বরফের থেকে। এবার অপশনগুলোকে পড়ো, এখান থেকে ডিটেক্ট করো যে কোনটা তাহলে সঠিক উত্তর হবে। এক্সপ্লেনেশন আমি দিলাম, এবার তোমরা ডিটেক্ট করো, বলো কোনটা হবে।
অপশন ডি। অপশন ডি। বি, ডি। ডি। ডি, এটা বলছো? এই অপশনটার কথা বলছো? কারণ বরফ থেকে তরল জলে রূপান্তর প্রক্রিয়া চলাকালীন বরফের কণাগুলি এতে তাপ শক্তি শোষণ করে। বরফ থেকে তরল জলে রূপান্তর প্রক্রিয়া চলাকালীন বরফের কণাগুলি তাপ শোষণ করে। বরফ থেকে তরল জলে রূপান্তর প্রক্রিয়া চলাকালীন জল বেশি শক্তি শোষণ করে। বরফের কণাগুলি এতে বেশি এতে তাপ শক্তি শোষণ করে। না, বরফের কণাগুলো তাপ কোথায় শোষণ করছে? এটাও মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটাকে দেখো, বরফকে তাপ দেওয়াতে সে তো শোষণ করে ধরে রাখতে পারছে না, তাই তো জলে কনভার্ট হয়ে যাচ্ছে না। উম, তো বরফের কণা তাপ শোষণ করছে না। ও তাপ শোষণ করার যদি ক্ষমতা থাকতো, অপশন এ হবে। তাহলে বরফ তো বরফই থাকতো। বরফ ফরম্যাটে নাই কেন? ওটা গলে জলে পরিণত হচ্ছে কেন? কারণ ওর তো তাপ শোষণ করার আর ক্ষমতা নাই। তার মানে ওই তাপটা কোথায় গিয়ে যাচ্ছে, কোথায় সঞ্চিত হচ্ছে? জলে। তার জন্য উত্তরটা কিন্তু এ নাম্বারটা রাইট আনসার হবে। দারুণ কোশ্চেন দিয়েছে এটা। বরফ থেকে তরল জলে রূপান্তর প্রক্রিয়া চলাকালীন জল বেশি শক্তি শোষণ করে। মানে হিট এনার্জিটা কার মধ্যে বেশি থাকবে? হিট এনার্জিটা জলের মধ্যে বেশি থাকবে। অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? কোন কেস? গ্রুপ ডি। 2018-র এই কোশ্চেনটা আমার দারুণ লেগেছে। ভালো কোশ্চেন দিয়েছে, খুব সুন্দর। পরের প্রশ্ন, 10 নম্বর। নিচে একটি বিবৃতি এ এবং একটি কারণ আর। আচ্ছা, বিবৃতি দেওয়া আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া আছে, এটা রিজন দেওয়া আছে, কারণ দেওয়া আছে। তো দেখো, তারপরে অপশনগুলিকে দেখো, করো তো কোনটা কি হবে বলো। এখানে কোনটা কি হবে বলো। ট্র্যাকগুলির মধ্যে একটি ছোট ফাঁক রাখা থাকে। গ্রীষ্মে লোহার তাপীয় সম্প্রসারণ দেখা যায়। আচ্ছা, ট্র্যাক বলতে কোন ট্র্যাকের কথা বলা হচ্ছে বলো তো? রেলওয়ের লাইনের। রেলওয়ে লাইনের জোড়ার মধ্যে ফাঁক রাখা হয়, মনে আছে? ছোটবেলার থেকে পড়ে আসছি ধরো। এই যে গ্যাপটা রাখা হয়, এটার পিছনে কারণ কি? কারণ গ্রীষ্মকালে কি হয়, তাপ শোষণ করে এই পাতগুলি দৈর্ঘ্যে বড় হয়ে যায়, তাই না? দৈর্ঘ্যে সম্প্রসারিত হয়ে যায়, দৈর্ঘ্যে প্রসারিত হয়ে যায়, তাই কি না? তাহলে অবশ্যই বিবৃতিটা এটা, তার কারণ অবশ্যই এটা। তার মানে দুটাই ঠিক আছে কিনা বলো? উভয়ই সত্য, উভয়ই সত্য। তাহলে এ এবং আর উভয়ই সত্য। আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, একদম একদম ঠিক বলেছে। মানে এর সঠিক ব্যাখ্যাটা কি? এর সঠিক ব্যাখ্যাটা হচ্ছে আর। এটা হচ্ছে এটা সঠিক ব্যাখ্যা। ঠিক আছে? এটা হচ্ছে এটার সঠিক ব্যাখ্যা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 11। নিচের কোন পদ্ধতিতে তরলের অণু এক স্থান থেকে অন্য স্থানে তাপ প্রেরণ করে? নিচের কোন পদ্ধতিতে তরলের অণু এক স্থান থেকে অন্য স্থানে তাপ প্রেরণ করে? কোন পদ্ধতিতে? একটা পরিচলন, পরিবহন, নাকি কোন পদ্ধতিতে বলো? দেখো, ধরো তুমি একটা কন্টেনারের মধ্যে জল নিয়েছো। এখানে জল নিয়েছো, জল নেওয়ার পরে তুমি হিট করছো। প্রথমে নিচের জল উত্তপ্ত বেশি হবে। নিচের উত্তপ্ত জল যখনই হালকা, মানে উত্তপ্ত জল মানে হালকা হয়ে যাবে, হালকা হওয়ার পর সেটা উপরে চলে যাবে। উপরের যে ঠান্ডা জল, উপরের যে ঠান্ডা জল, তুলনামূলকভাবে ঠান্ডা জল, সেটা আবার নিচে নেমে আসবে। এটা আবার হিট হবে, এটা আবার উপরে চলে যাবে। উপরের তুলনামূলক ঠান্ডা জল নিচে চলে আসবে। এই যে প্রসেসটা, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে পরিচলন। তো তরলের মধ্যে মানে
পরিচলন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে তাপ প্রেরিত হয়। তার জন্য এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা সঠিক উত্তর কিন্তু তার জন্য হয়ে যাবে পরিচলন পদ্ধতি। বুঝতে পারলে কি বললাম? এটা সঠিক উত্তর হয়ে যাবে পরিচলন পদ্ধতি। পরের প্রশ্ন দেখো, একটি পরিবাহীকে নিখুঁত বলা হয় যদি এর বৈদ্যুতিক পরিবাহিতা থাকে। জেইতে আসা কোশ্চেন একটি পরিবাহীকে নিখুঁত বলা হবে যদি এর বৈদ্যুতিক পরিবাহিতা থাকে। দেখো, যদি কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে কোনোরূপ বাধাদান না করে, তবে সেই পরিবাহীটাকে বলা হবে আদর্শ পরিবাহী। আদর্শ, এখানে নিখুঁত কথার অর্থ হচ্ছে আদর্শ। যদি আমাদের স্টেটের এক্সাম হতো তাহলে এখানে লিখে দিত যে ওই পরিবাহীটিকে আদর্শ পরিবাহী বলা হবে যে পরিবাহীটার পরিবাহিতা হবে, এই ধরনের থাকতো। বাট যেহেতু সেন্ট্রালের এক্সাম, বুঝতেই পারো ওরা ডিরেক্টলি মেশিন ট্রান্সলেট করে নেয়, ওরা নিখুঁত বলেছে। তো যাই হোক, একটা পরিবাহীকে আদর্শ পরিবাহী বা নিখুঁত পরিবাহী কখন বলা হবে? যদি ওই পরিবাহীটার মধ্য দিয়ে অসীম পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে। যে পরিবাহীটার পরিবাহিতা হবে অসীম, পরিবাহিতা কি হবে? অসীম। এটা হবে রাইট অ্যান্সার, অসীম। অর্থাৎ ওই পরিবাহী কোনোরূপ বাধাই দিবে না তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে, অর্থাৎ রোধ সেটার ক্ষেত্রে থাকবেই না। তখন সেই পরিবাহীটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে নিখুঁত পরিবাহী বা আদর্শ পরিবাহী। যদিও এটা কোথাকার কোশ্চেন ছিল বলো তো? এটা কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন। কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন এখানে কেন চলে আসলো? এই কারেন্ট ইলেকট্রিসিটি তো তোমাদের করিয়েছি, ব্যাখ্যাটা বুঝতে পারছো অবশ্যই। আচ্ছা, ব্যাখ্যাটা বুঝতে পারছো এটার? পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিদ্যুতের খুব ভালো পরিবাহী? এটা তো আমার বলার দরকার নাই। বলো তো বিদ্যুতের ভালো পরিবাহী নিম্নলিখিত কোনটা হবে? এক তো দেখো, এক তো অপশন আমরা সবসময় ভালো করে থাকি, কি বলো তো? সিলভার। এটা আমাদের মুখস্থ থাকে যে বিদ্যুতের ভালো পরিবাহককে, সেটা হচ্ছে আমাদের সিলভার। পরিবাহী, ভালো পরিবাহী, বেস্ট পরিবাহী, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হচ্ছে সিলভার। তো সিলভার তো অপশনই নাই, তাহলে এখানে কোনটা হবে বলো তো? মাইকা, বেকেলাইট, গ্রাফাইট নাকি শুষ্ক বায়ু? কোনটা হবে? দেখো, বায়ু তো তড়িতের কুপরিবাহী, তড়িৎ তো বহন করতেই পারে না বায়ু, শুষ্ক বায়ু। তো এটা তো কুপরিবাহী, এটা হচ্ছে কুপরিবাহী, এটা তো হবেই না অপশনের মধ্যে, তাই না? মাইকা যদি বলি, মাইকা এটাও কুপরিবাহী, বেকেলাইট এটা কুপরিবাহী। কিন্তু গ্রাফাইট ধাতু না অধাতু বলো? গ্রাফাইট হচ্ছে অধাতু, কিন্তু তারপরও এটা তড়িতের ভালো পরিবাহী। তো পরীক্ষায় আসতো না, ছোটবেলায় কোশ্চেন পড়তো না, এমন একটি অধাতুর নাম লিখো যা তড়িতের সুপরিবাহী? পড়তে কিনা বলো? ক্লাস 9, 8 এই ধরনের প্রশ্ন আসতো কিনা বলো? এমন একটা পরিবাহীর নাম লিখো যেটা তড়িতের সুপরিবাহী, না এমন একটা অধাতুর নাম লিখো যা তড়িতের সুপরিবাহী। তাহলে উত্তর কি লিখতে তোমরা? গ্রাফাইট। তো গ্রাফাইট হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটি বস্তুর মধ্যে ড্যাশ উপস্থিতির কারণে এটির মধ্যে বিদ্যুৎ সঞ্চালিত হয়। আচ্ছা, কি থাকার জন্য বিদ্যুৎ সঞ্চালিত হবে? কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন, বলো। এখানে কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেনগুলোকে কি করে ঢুকলো? আচ্ছা, এটা বলতে পারবে বলো, কি থাকার জন্য, কি থাকার জন্য কারেন্ট ফ্লো হয় বলো? দেখো, এখানে আমাদের উত্তর চলে আসে ফ্রি ইলেকট্রন। কি আসবে? এখানে উত্তর আসবে আমাদের ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকার জন্য কি হয়? তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে, মনে রাখবে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে, কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এটা অনেক সময় পরীক্ষায় আসে, মনে রাখবে। ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে, কারেন্টের প্রবাহ তার বিপরীত ডিরেকশনে হবে। পরে দেখো, নিচের কোন প্রতিরোধক তাপ সংবেদনশীল প্রতিরোধক হিসাবে পরিচিত? নিচের কোন প্রতিরোধক তাপ সংবেদনশীল
প্রতিরোধক হিসাবে পরিচিত। এখানে আমাদের উত্তর হয়ে যাবে থার্মিস্টর। থার্মিস্টর হয়ে যাবে এখানকার উত্তর। কোনটা হয়ে যাবে? এখানকার উত্তর হয়ে যাবে আমাদের থার্মিস্টর। থার্মিস্টর হয়ে যাবে উত্তর। অ্যাকচুয়ালি থার্মিস্টর এই যে শব্দটা, এই শব্দটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে বলো তো? এই শব্দটা আসছে থার্মাল রেজিস্টর থেকে। থার্মাল রেজিস্টর, থার্মাল রেজিস্টর, এখান থেকে থার্মিস্টর শব্দটা আসছে। এটাকে যদি কম্বাইন করে থার্মাল আর রেজিস্টরটাকে কম্বাইন করে করা হয়েছে থার্মিস্টর। এটা কিছু না, এটা একটা তোমার হচ্ছে প্রতিরোধক বা রেজিস্ট্যান্স বলতে পারো। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা সাধারণত তাপমাত্রা মাপার যে সেন্সর, সেই সেন্সরের মধ্যে ব্যবহার করা হয়। তাপমাত্রা পরিমাপের যে সেন্সর, সেই সেন্সরগুলোর মধ্যে ব্যবহার করা হয় এই থার্মিস্টর। তো যাই হোক, থার্মিস্টর হচ্ছে এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে। তাপ সংবেদনশীল প্রতিরোধক হিসাবে কোনটা কাজ করে? এখানে থার্মিস্টর হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন। ড্যাশ এটি একটি অতিমাত্রিক ঘটনা। দেখো, অতিমাত্রিক ঘটনা বলতে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কীরকম শোনো। অতিমাত্রিক ঘটনা বলেছে, তাহলে কোনটাকে আমরা এখানে অতিমাত্রিক ঘটনা বলবো? অ্যাকচুয়ালি অতিমাত্রিক ঘটনা ওরা এইভাবেই লিখেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সারফেস ফেনোমেনন, মানে পৃষ্ঠতলের ঘটনা। এটা অতিমাত্রিকটাকে আমরা এক কাজ করব, সারফেস ফেনোমেনন বলবো। সারফেস ফেনোমেনন। ফেনোমেনন কোথার অর্থ হচ্ছে ঘটনা, সারফেস কোথার হচ্ছে পৃষ্ঠতলের ঘটনা। কোনটা সারফেস ফেনোমেননের পৃষ্ঠতলের ঘটনা? কোনটা পৃষ্ঠতলের ঘটনা? যেমন যেমন যদি তুমি দেখো, এখানে ধরো একটা কন্টেনারের মধ্যে জল রেখেছো, এবার জলটাকে তুমি রোদ্দুরের মধ্যে রেখেছো। কোথায় রেখেছো? রোদ্দুরের মধ্যে রেখেছো। তার মধ্যে কি পড়ছে? রোদ্দুর পড়ছে। আর আরেকটা কন্টেনারের মধ্যে তুমি জল রাখছো, এবার ওই কন্টেনারটাকে তুমি কি করছো? হিট করছো, মানে গরম করছো, মানে হিট দিচ্ছ। তো দুটার মধ্যে পার্থক্য কি হবে? এটার থেকে না, এই যে সূর্য তাপে প্রথমে এই যে উপরের স্তর থেকে জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে, তারপরে এর নিচের স্তর থেকে জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ সারফেসের থেকে জল বেরিয়ে চলে যাবে। কিন্তু এই কেসটার ক্ষেত্রে কি হবে? তুমি যখন হিট করবে তখন শুধু সারফেসের থেকে না, এই কন্টেনারের মধ্যে থাকা পুরো জলের যে কোনো পোর্শন থেকে কি হবে? জল বাষ্পীভূত হবে। তো এই ঘটনাটাকে বলা হয় স্ফুটন। এটাকে বলা হবে স্ফুটন, আর এই ঘটনাটাকে বলা হয় বাষ্পীভবন। তাহলে বলো, কোনটার ক্ষেত্রে উপরের তল থেকে ঘটনাটা ঘটতেছে? কোনটার ক্ষেত্রে সারফেস ফেনোমেনন হচ্ছে? উপরের তল থেকে ঘটনাটা ঘটতেছে। বাষ্পীভবনের ক্ষেত্রে অবভিয়াসলি। তার জন্য এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে বাষ্পীভবন। বাষ্পীভবন। বাষ্পীভবন হচ্ছে এক ধরনের পৃষ্ঠতলীয় ঘটনা, অর্থাৎ সারফেস ফেনোমেনন। বুঝতে পারলে কি? বুঝতে কি পারছো আমি যা পড়াচ্ছি? হ্যালো? হ্যাঁ দাদা। হ্যাঁ, একটু রেসপন্স করতে লাগবে। পরেরটা বলো তো তাহলে। মাটির পাত্রে রাখা জল গ্রীষ্মেও ঠান্ডা থাকে।
বলো, মাটির পাত্রে রাখা জল গ্রীষ্মেও ঠান্ডা থাকে কেন? পুরুষিলি ভবন। পূর্ণশীলী ভবন? না না না, পূর্ণশীলী ভবন ঘটনা তো আলাদা। কে বলছে পূর্ণশীলী ভবন? রাখি বললা পূর্ণশীলী ভবন? হুম। না না, পূর্ণশীলী ভবন না। বাষ্পীভবন। হ্যাঁ, বাষ্পীভবন, ঠিক বলেছো। কেন বাষ্পীভবন? আচ্ছা, এখানে বাষ্পীভবনটা কেন দায়ী? হ্যাঁ, এটাই আমি এক্সপ্লেন করে দিচ্ছি, বুঝতে পারবে। আমি একটা কলসির কথা বলছি, মাটির পাত্র ধরো। তুমি এতক্ষণ কোথায় গেছিলে? দেখলাম অনেকক্ষণ ক্লাসে নাই। লেফট হয়ে যাচ্ছে নাকি অটোমেটিক? এটা হ্যাঁ, আমার বাড়িতে লোক আসছিল তো, ও আচ্ছা আচ্ছা। এই জন্য। হুম। অনলাইন ক্লাস তো এটাই সুবিধা। আচ্ছা, যাই হোক, এখানে না আমরা জল রেখেছি, বুঝছো? এবার মাটির কলসির মধ্যে কি বলতো, মাটির কলসির গায়ে না অসংখ্য ছিদ্র থাকে। মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে। ধরো এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে। মানে এখানে তো আমি কাউন্ট করে করে আঁকছি না। অ্যাকচুয়ালি এইভাবে কাউন্ট করে করে আঁকা যায়? আঁকা যায় না। ব্যাপারটা হচ্ছে প্রচুর ছিদ্র আছে, অসংখ্য ছিদ্র আছে, বুঝতে পারছো? তো জল এই ছিদ্র পথে না বেরিয়ে আসে। কি হয়? এই ছিদ্র পথে জল বেরিয়ে আসবে, এই ছিদ্র পথে জল বেরিয়ে আসে খানিকটা, খানিকটা বেশি বেরিয়ে আসে। তারপরে এই জল এখান থেকে বাষ্পীভূত হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। এবার দেখো জল বাষ্পীভূত হচ্ছে, মানে জল থেকে কি হচ্ছে? জল থেকে হয়ে যাচ্ছে বাষ্প, ভালো করে বোঝো। এবার জল থেকে বাষ্প মানে জল থেকে বাষ্প হওয়ার জন্য তাকে কি গ্রহণ করতে লাগবে? তাকে লিন তাপ গ্রহণ করতে লাগবে, লিন তাপ। কারণ স্টেট পরিবর্তন হচ্ছে, লিন তাপ। এবার এই লিন তাপটা পাবে কোথার থেকে? এই টেম্পারেচারটা পাবে না, টেম্পারেচার, এই হিটটা পাবে কোথার থেকে? কি করে এই হিটটা না ও জলের ভেতর থেকে গ্রহণ করে, মানে এই সমস্ত জায়গার থেকে ওই হিটটাকে অ্যাবজর্ব করে নেয়। তা আলটিমেটলি দেখে জলের থেকে যদি ওই হিটটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে জলটা ঠান্ডা হবে নাকি গরম হবে বলো? ঠান্ডা হবে। এই জন্যই মাটির পাত্রে রাখা জল গ্রীষ্মেও ঠান্ডা থাকে। এটাই মেন কারণ। অর্থাৎ এক কথায় হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন হয়ে যাবে রাইট অ্যান্সার। সারফেস ফেনোমেনন, বাষ্পীভবন। আচ্ছা, পুনঃশীলী ভবনটা কি? প্রশ্ন হচ্ছে দাদা, পুনঃশীলী ভবনটা কি? শোনো, পুনঃশীলী ভবনটাকে শোনো। আহ, তুমি দু টুকরো বরফকে ধরো, এই একটা বরফের টুকরো, এই হচ্ছে আরেকটা বরফের টুকরো। দুটা বরফের টুকরোকে একটা আরেকটার সাথে প্রথমে একটা আরেকটার সাথে জুড়ে ধরে রাখবে। জুড়ে ধরে দুই দিক থেকে প্রেসার ক্রিয়েট করবে, অর্থাৎ দুই দিক থেকে চাপ দিয়ে ধরে রাখবে। কিছুক্ষণ ধরে রাখার পরে চাপটাকে ছেড়ে দেবে, অর্থাৎ চাপ মুক্ত করে দেবে। দেখবে এই বরফের টুকরো দুটি এখানে লেগে গেছে, লেগে পুরোটাই একটা বরফের টুকরো হয়ে গেছে। তো প্রথমে কি এটাকে বলা হয় চাপ প্রয়োগ করে প্রথমে বরফকে গোলানো। তারপর তুমি চাপটাকে তুলে দিয়ে এখানে যে বরফ গলে যে জলটা তৈরি হয়েছে সেই জলটা আবার বরফে পরিণত হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই একটা বরফের টুকরোতে পরিণত হবে। এই ঘটনাটাকে বলা হয় পুনরায় বরফে পরিণত। এই যে পুনকতার অর্থ হচ্ছে পুনরায় মানে আবার, শিলিকতার অর্থ হচ্ছে বরফ, ভবন মানে হওয়া, মানে পুনরায় বরফে পরিণত হওয়া, মানে এখানকার যে জলটা সেটা পুনরায় বরফে পরিণত হলো। এই ঘটনাটাকে বলা হয় পুনঃশীলী ভবন। ঠিক আছে, এটা হচ্ছে পুনঃশীলী ভবন। আচ্ছা, পরের প্রশ্ন, স্থির অবস্থায় তাপ প্রবাহ মানে, স্থির অবস্থায় তাপ প্রবাহ মানে কি? কোনটাকে বলা হয় স্থির অবস্থায় তাপ প্রবাহ? দেখো ব্যাপারটা হচ্ছে দুটা বস্তু যখন, ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে। তো দুটা বস্তুর, একটা বস্তুর টেম্পারেচার বেশি, এটা 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 হট, হট বস্তু, এটা হচ্ছে কোল্ড বস্তু। তাহলে তাপ এই দিক থেকে এদিকে যাবে।
এবার হচ্ছে দুইটা বস্তুর টেম্পারেচার যদি যদি এই বস্তুটা হট হতো, এটা যদি কোল্ড হতো, ঠান্ডা, তাহলে কিন্তু এখান থেকে এদিকে তাপ যেত। কিন্তু যখন দুটা বস্তুর টেম্পারেচারটা কি হয়ে যাবে সেম, এটার টেম্পারেচার ধরো 50°C, এটার টেম্পারেচারও ধরো 50°C, যখন দুটা বস্তুর টেম্পারেচারও সেম হবে তখন কোনো বস্তু থেকে কোনো বস্তুতে কিন্তু হিট ট্রান্সফার হবে না। আর এই ঘটনাটাকেই বলা হয় স্থির অবস্থায় তাপ প্রবাহ। এটাকে বলা হয় স্থির অবস্থায় তাপ প্রবাহ, অর্থাৎ তাপ প্রবাহের হার এখানে স্থির, অর্থাৎ তাপ এখানে প্রবাহিত হবে না। অর্থাৎ কোনো অংশের তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনটা হবে বলো তো, কোনটা হবে অপশন? ডিটেক্ট করো, অপশনকে ডিটেক্ট করো, অপশনকে ডিটেক্ট করো, বলো কোনটা হবে। বুঝতে পারছো না? অপশন বি। হ্যাঁ, অপশন বি ঠিক বলেছো। অপশন বি হবে, মানে দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার কোনো তারতম্য নেই, মানে দুটা বস্তুর মধ্যে তাপমাত্রা সেম, তাপ প্রবাহের হার স্থির, অর্থাৎ তাপ প্রবাহ সময়ের উপর ভিত্তি করে না। অর্থাৎ সময় যাচ্ছে কিন্তু কোনো মানে কোনো বস্তু থেকে কোনো বস্তুতে তাপের স্থানান্তর হচ্ছে না। এই ঘটনাটাকে বলা হয় স্থির অবস্থায় তাপ প্রবাহ। পরের প্রশ্ন, 25টা কোশ্চেন রেখেছি, করে দিই, আর 5 মিনিট করো ক্লাস নাকি, মানে এই পার্টটাকে শেষ করে দিই, কি বলো? নাহলে আবার কালকে থেকে নতুন হ্যাঁ। চ্যাপ্টার করবো আমরা, নতুন চ্যাপ্টারে ঢুকে যাবো পরে। আচ্ছা, নিচের কোনটি তাপ স্থানান্তরের দ্রুততম প্রক্রিয়া? কোনটাতে তাপ ফাস্ট স্থানান্তরিত হবে বলো? কমন সেন্স লাগাবে। একটা হচ্ছে পরিচলন, বুঝতেই পারছো, একটু আগে আমি বললাম, ধরো তুমি এখানে একটা কন্টেনারের মধ্যে জল নিয়ে তুমি হিট করছো, তাহলে নিচের গরম জল হালকা হয়ে উপরে চলে যাবে আর উপরের ঠান্ডা জল নিচে আসবে, মানে এই চক্রাকারে যে প্রক্রিয়াটা চলবে এটা হচ্ছে পরিচলন। আর এটা হচ্ছে পরিবহন। পরিবহন কীরকম, ধরো এখানে তুমি আগুন জ্বালিয়েছো আর একটা লোহার রডকে এখানে রেখেছো, লোহার রডের একটা প্রান্ত তুমি এই আগুনের শিখার মধ্যে ধরেছো আর তুমি হাত দিয়ে ধরে আছো, এখানে হাত রাখছো তুমি, তাহলে কি হবে, হিট প্রথমে এখান থেকে এখানে ট্রান্সফার হবে, এখান থেকে এখানে ট্রান্সফার হবে, হতে 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 ফাইনালি তোমার হাতে যাবে। এটা হচ্ছে পরিবহন, এটা হচ্ছে পরিবহন। আর আরেকটা হচ্ছে ধরো সূর্য থেকে ডিরেক্টলি তাপ পৃথিবীতে আসছে, কোনো মাধ্যম ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই পৃথিবীতে আসছে তাপ, এটাকে বলা হয় বিকিরণ। বলো তো কোনটা ফাস্ট হয়, কোনটাতে তাপ ফাস্ট যায়? কমন সেন্স লাগাও, বুদ্ধি লাগাও। পরিচলন নাকি পরিবহন বিকিরণ। নাকি বিকিরণ? একদম। সূর্য সেই কোথায়, পৃথিবী সেই কোথায়, ওখান থেকে তাপ আসছে, কত ফাস্ট আসছে ভাবতে পারছো? তাহলে বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালনটা ফাস্ট হয়, বিকিরণ পদ্ধতিতে ফাস্ট হয়। যেমন তুমি যখন ধরো শীতের দিনে আহ, আগুন জ্বালিয়ে তার পাশে বসে আছো, তখন দেখবা ও তোমার হাতে বা তোমার বডিতে যে হিট এসে পৌঁছায় সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতেই আসে। এটাতে বিকিরণ মানে কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হবে, দ্যাট ইজ বিকিরণ। বিকিরণে ফাস্ট হয়, এটা বিকিরণ হবে, ঠিক। পরেরটা দেখো, 20°C তাপমাত্রায় 1 গ্রাম বরফ 100°C তাপমাত্রায় 1 গ্রাম বাষ্পের সাথে মেশানো হয়। দারুণ কোশ্চেন। 1 গ্রাম বরফকে মেশানো হয়েছে 100°C তাপমাত্রার 1 গ্রাম বাষ্পের সাথে, মিশ্রণে তাপীয় ভারসাম্যের পর তাপমাত্রা কত হবে? অঙ্কটা RRB JEE-তে দেওয়া 2014-তে, কিন্তু কোশ্চেনটার মধ্যে একটা ব্যাপার আছে, তার জন্য কোশ্চেনটাকে রেখেছে। ভালো কোশ্চেন, করো তো কি হবে উত্তর। কি করে করবে অঙ্কটাকে, কত হবে উত্তর, পারবে করতে? চেষ্টা করো, সময় দাও, ক্যালকুলেশন করো, করো করো ক্যালকুলেশন করো নিজের আগে।
আচ্ছা, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ? করবে তো? অঙ্কটাকে করবে। এটা আমি তোমাদের দিলাম, বাড়িতে ট্রাই করো। না হলে দেন পরের দিন আমি করে দেবো। অঙ্কটা আমাদের টুইস্ট আছে, কাজে লাগাবে। পরে করো। একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? এটা বলতে পারা উচিত। যারা ক্লাস আপেক্ষিক করেছো। তাপ। আপেক্ষিক তাপ, হ্যাঁ, ডেফিনেশনটা আমি লিখে দিয়েছিলাম। এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, একদম আপেক্ষিক তাপ। পরেরটা, কোন যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় বলো? উত্তর কোনটা হবে? ক্যালোরিমিটার না? হ্যাঁ, ক্যালোরিমিটার। তাপের কথা বলেছে, হ্যাঁ, ভুল করে কিন্তু থার্মোমিটার করো না। থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়, টেম্পারেচার মাপা হয়। ক্যালোরিমিটার হবে। আচ্ছা, কোন বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে? কোন বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে, কার উপরে নির্ভর করে বলো তো? কিউ ইকুয়াল টু এম এস টি পড়েছ। এম এস টি কার উপর নির্ভর করে বলো? সবগুলি হবে। সবগুলি হবে, ঠিক। 24 নাম্বার করো। এটা এসআই ক্যাপিটালে লিখতে লাগতো, যাই হোক এসআই। কি করলাম, 24 এসআই, না এসআই পদ্ধতিতে তাপের একক, এটা হবে না, হ্যাঁ? এসআই পদ্ধতিতে তাপের একক। এসআই পদ্ধতিতে তাপের একক কি? এটা থার্ম হবে, থার্ম। এসআই পদ্ধতিতে তাপের একক কি বলো? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। জুল। আর সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তো জুল, হ্যাঁ, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি। আচ্ছা, 1 ক্যালোরি কত জুলের সমান? 4.2 জুলের সমান। এক, 4.2। হ্যাঁ। আর 1 জুল যদি বলে না, 1 জুল, তাহলে উত্তর হবে 0.24 ক্যালোরি। হ্যাঁ, এই ডেটাগুলো একটু মনে রাখবো তো, এই ডেটাগুলো একটু মনে রাখতে লাগবে। আচ্ছা, 25 লাস্ট কোশ্চেন করো। লাস্ট কোশ্চেন এটা করো তো, লাস্ট কোশ্চেন এটাকে করো। জুল পার কেজি কেলভিন। জুল পার 3 নম্বর। কেজি কেলভিন, আপেক্ষিক তাপের জুল পার কেজি কেলভিন, হ্যাঁ। কোনটা হবে? অপশন নাম্বার, এই হ্যাঁ, এ হচ্ছে সঠিক উত্তর, জুল পার কেজি কেলভিন। তো যাই হোক, এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হলো। আর যে অঙ্কটা দিলাম, এটা একটু বাড়িতে করবে। কেন করবে বলো তো? কারণ এটা তুমি যখন বাড়িতে করবে, তুমি যে কনসেপ্টটা লাগাবে, ঠিক আছে? তারপরে আমি যে কনসেপ্টটা বলে দেবো, তারপর দেখবে দুটার মধ্যে যে ডিফারেন্সটা হবে না, তাতে জিনিসটা তোমার মনে থাকবে। বুঝতে পেরেছো? তুমি এখানে অন্য টুইস্ট কাজে লাগাবে, আমি এখানে অন্য টুইস্টে তোমাকে বলবো। আর উত্তরটা তারপরে গিয়ে মিলবে। এটা কিন্তু হিমশিম খাওয়া অঙ্ক, মানে এটা হিমশিম। এটা এটা না স্টেট পরীক্ষা, স্টেটের এক্সামেও জিজ্ঞাসা, ডাব্লিউবিসিএস এ মেইনসে দেখছি এই কোশ্চেনটা আছে। ডাব্লিউবিসিএস এর মেইনসে একবার এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, ভালো কোশ্চেন। ওই জন্য বললাম নিজেরা আগে করবে। নিজেরা করলে পরে যদি আমি বলে দিই, তাহলে দেখবে যে তোমাদের বিষয়টা খুব বোধগম্য হবে। তার আগে নিজে মাথা খাটাও। তাহলে এতদূর থাকলো, এটা সায়েন্সটা, সায়েন্স এত দূরই থাকলো।